এসব জিনিস হচ্ছে আমাদের পাথরের জিনিস, এগুলো হচ্ছে নিখুঁত কালার দেওয়া নয়, নিখুঁত পাথরের রংটাই হচ্ছে এরকম। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা ঢুকে গেছে, একদম বলেছি না অফবিট জায়গা দেখাবো। এটা আপনারা খুঁজেই পাবেন না যে কোন দিকে রাস্তা, বুঝতেই পারবেন না। দেখুন এখানে কোনো অংশেই মনে হবে না যে এটা রাস্তা, এ দেখুন সব দিকেই মনে হচ্ছে রাস্তা, যার ফলে অনেক পর্যটক ঠিকমতো স্পটে গিয়ে পৌঁছতে পারেন না। দার্জিলিংয়ে বা ডুয়ার্সে এই ভ্যালিতে যেমন চা চাষ হচ্ছে, এখানে একচেটিয়া ঝাড়গ্রাম চত্বরে তো অনেকেই ঘুরেছেন। দেখুন তো এত সুন্দর সুন্দর অফবিট জায়গাগুলো ঘুরেছেন কিনা। সামনেই শীত, আর এই শীতের মিঠে রোদ গায়ে মেখে অতি অল্প খরচে আপনারা খুব সহজেই ঘুরে নিতে পারেন এই সমস্ত অফবিট স্থানগুলি। কলকাতার এত কাছে প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে আপনার কত খরচ হবে, কি খাবেন, কোথায় থাকবেন, কি করে যাবেন, আর অফবিট জায়গাগুলোই বা কি কি, সব রইল এই ভিডিওতে। চলে এলাম বাঁকুড়া। এই যে বাঁকুড়া দেখতেই পাচ্ছেন, সকাল 6:28 হাওড়া থেকে রূপসী বাংলা ধরেছি, ধরে এখানে নেমেছি 10টায়। এখন আমাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছি, ওখানে যাই। এখন কিন্তু বাঁকুড়া কিন্তু অনলি বাঁকুড়া স্টেশন না, বাঁকুড়া জংশন। এই দেখুন যে লেখাই আছে বাঁকুড়া জংশন, কিন্তু প্ল্যাটফর্মে বোর্ডে যেটা সেটা কিন্তু শুধু বাঁকুড়া লেখা আছে, পুরনো বোর্ড বলে। এবং একটা আশ্চর্য জিনিস দেখলাম, 4টে ভাষায় বোর্ডে লেখা, বাংলা, ইংলিশ, হিন্দি এবং আরেকটি ভাষা আছে যেটা একজন বললেন এখানকার স্থানীয় যে ভাষা সাঁওতালি, সেইটা, মানে টোটাল 4টে ভাষা বোর্ডের মধ্যে লেখা আছে। এটা কিন্তু ব্রেকফাস্ট না, জাস্ট খালি অনেকক্ষণ ট্রেনে করে এলাম, খিদে পেয়েছিল। এই স্টেশনের ঠিক অপোজিটেই একটা চায়ের দোকান থেকে একটা লম্বু কিনে খাচ্ছি। স্টেশন থেকে জাস্ট একটু এগিয়ে এসেই ব্রেকফাস্ট করতে ঢুকে গেছি একটা দোকানে। এই যে গরম গরম একদম হিঙের কচুরি আর তরকারি। এই দিকটা কিন্তু আমাদের ওই দিকের থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম হিঙের কচুরি, তরকারি, একদম ধোঁয়া উঠছে, তার সঙ্গে এরকম মিষ্টি। বলে রাখি, এই ব্রেকফাস্ট থেকে কিন্তু প্যাকেজ, যেটা এই যে প্যাকেজে আমি এসেছি, এই প্যাকেজটা কিন্তু এই ব্রেকফাস্ট থেকেই শুরু হলো। রিয়েলি ব্রেকফাস্ট আজকে কিন্তু জম্পেশ করলাম, অনেক দিন পর এরকম একটা ভালো খাবার খেলাম। এই দেখুন, এই হচ্ছে প্রিয়াঙ্কা সুইটস, আমি যেটা বলছিলাম, এই হচ্ছে দোকান। আর গাড়ি অলরেডি এসে গেছে, এই যে এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে সুকুমার দা, আমাদের গাড়ি ড্রাইভার। না, ড্রাইভার বললে ভুল হবে, সুকুমার দা কিন্তু মালিক অনেকগুলো গাড়ি। না, সুকুমার দা পরিচয় দিতে চাইছেন না, সুকুমার দা কিন্তু অনেকগুলো গাড়ির মালিক। যাই হোক, সুকুমার দা গাড়ি করে আমরা আজকে ঘুরবো। সময় এবং গাড়ি যত এগোতে রইল, আমরাও শহর ছেড়ে ধীরে ধীরে সবুজ প্রকৃতির মধ্যে প্রবেশ করে গেলাম। ঝাড়গ্রাম ট্যুর বলতে আমরা ন্যাচারালি যেগুলো সবাই দেখান আর কি, যেমন ধরুন ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ডুলুং নদী, এইগুলোই, খোয়াবগাঁ, এইগুলোই বোঝায়। কিন্তু এই ঝাড়গ্রামে যে প্রচুর অফবিট ডেস্টিনেশন আছে, সেগুলো অনেকেই জানেন না, এবং সেইগুলো কিন্তু খুঁজে খুঁজে বার করা হয়েছে, এবং সেইগুলোই আমি ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। বাঁকুড়া পুরুলিয়ার ছৌ নাচ যে জগৎ বিখ্যাত, সে কথাই যেন মনে করিয়ে দিল আমাদের ঠিক সামনেই ছৌ শিল্পীদের নিয়ে ছুটে চলা একটি গাড়ি। একটি পাহাড় এবং তার মধ্যে একটি গুহ। এলাকার সমস্ত ডাকাত একটা সময় ছিল যখন ওই গুহার ভেতর মা কালীকে পুজো করে ডাকাতি করতে যেত, এবং সেই পাহাড়টার নাম হচ্ছে মশক পাহাড়। আমরা এখন সেই মশক পাহাড়ের উদ্দেশ্যে চলেছি। এই আজকে নভেম্বর মাসের 5 তারিখ। আজকে যখন ট্রেনে করে সকালবেলা আসছিলাম, তখন কিন্তু
বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু নামার পর থেকে যত বেলা গড়াচ্ছে বেশ ভালো রকম কিন্তু গরম লাগছে। এই হলো মশক পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন বিশাল উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা, যার ফলে এখন এত গরম এত রৌদ্র তা সত্ত্বেও কিন্তু অতটা গরম লাগছে না, কারণ এখানে এত উঁচু উঁচু গাছ, এই গাছের ছায়ায় বরং বেশ ভালোই লাগছে হাঁটতে। যাই হোক, সিনসিনারি কিন্তু অপূর্ব, দেখুন খালি চারিপাশটা সুন্দর লাগছে, কিন্তু বেশ উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা। মানে আমার মনে হয় শীতকালে এই জায়গাটা বড্ড বেশি ভালো লাগবে। দেখুন এই মাঝখান দিয়ে সরু রাস্তা উঠে গেছে, কি খাড়াই। সিঁড়ি বলতে কিন্তু সেই অর্থে কিছু নেই, দেখুন এই যে এরকম পাথরের ধাপ কাটা কাটা আছে, বেশ খাড়াই। দেখুন সবাই উঠছেন ওনারা। একটা জিনিস খালি চিন্তা হচ্ছে যে তখনকার ডাকাতদের কিরকম ক্ষমতা ছিল, তারা এরকম উঁচু উঁচু টিলাগুলোতে কি অনায়াসেই না উঠে যেত। এই হচ্ছে মায়ের মন্দির। এটা এই মন্দিরে পুজো দিয়ে তৎকালীন যে ডাকাত দল তারা এই যে মা, এই মাকে পুজো দিয়ে কিন্তু ডাকাতি করতে যেতেন। এই হচ্ছে সেই গুহা যেখানে ডাকাত দল তাদের লুণ্ঠিত ধনরত্ন সব এই গুহার মধ্যে গচ্ছিত রাখত। দেখি এর ভেতরে যাওয়া যাক। একদম খুটখুটে অন্ধকার, একদম খুটখুটে অন্ধকার। আমি মোবাইলের টর্চটা জ্বেলে নিলাম। এই দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার। এখানে এখানে মায়ের মূর্তি আছে, এই যে এখানে মায়ের মূর্তি, এই দেখুন এখানে মায়ের মূর্তি আছে। এই যে ঘুটঘুটে অন্ধকার, ভিতরেও পরিষ্কার আছে। ওরে বাপরে বাপ, কি ওই ওইদিকে বেরোনোর রাস্তা আছে? ওইদিকে বেরোনোর রাস্তা আছে। ওই বাপ, বেরোনোর রাস্তা আছে অনেকটা ভিতরে। দেখুন বন্ধুরা, দেখুন খালি কি ডেঞ্জারাস রাস্তা, দেখুন খালি এখানে। কিন্তু আমি না বেরোলেই মনে হয় ভালো হবে, নাকি না বেরোবো? বাবা দেখুন খালি, প্রচন্ড রিস্কি জোন, ভেতর দিয়ে জল গড়াচ্ছে রীতিমতো। ওহ, যাচ্ছে তাই অবস্থা, দেখুন খালি কি অবস্থা। মানে যাদের একটু ছোটোখাটো শরীর হবে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু একটু বড় সড়ো শরীর হলে আমার মতে এই গুহার মধ্যে না ঢোকাই ভালো। এখন এই মশক পাহাড়েরই একটু টপের দিকে যাওয়ার চেষ্টা করছি। বেশ খাড়াই, যারা আমার সঙ্গে এসেছিলেন তারা কিন্তু নিচে। এই হচ্ছে টপ ভিউ, দেখুন মন্দিরটা নিচে, যে মন্দিরটা আমরা দেখে উঠলাম। এ দেখুন এতক্ষণে সবাই চলে এসছেন, আমাদের সব ধীরে সুস্থে ওপরে এসে হাজির। ভিউটা চমৎকার লাগছে ওপরে, দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে, পাতাঝরা গাছ। এবং এখানটা কিন্তু শীতকালে ব্যাপক লাগে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সত্যি এই মশক পাহাড় স্পটটা কিন্তু দারুণ লাগলো। আমি 3-4 বার ঝাড়গ্রাম এসেছি, আমি এই প্রথম এই মশক পাহাড়টা এখানে দেখলাম। শুনলাম অবশ্য আগের বছর থেকে এটা ওপেন করা হয়েছে, আপনাদের অনেকেরই এটা হয়তো ঘোরা হয়নি, কিন্তু ব্যাপক লাগবে, বিশেষ করে শীতকাল। আর সামনেই শীতকাল, এই সময় আসুন, এখানে ভিজিট করুন, মন ভরে যাবে, এটুকু বলতে পারি। মশক পাহাড় দেখে আমরা চলে এলাম মুকুটমণিপুর। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চটাই করে নেবো। আমরা লাঞ্চ করবো এই যে ফুড কোর্ট, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, এই যে আছে দেখুন একটা বিশাল বড় ফুড কোর্ট, এখানে আমরা লাঞ্চটা করে নেব। খাওয়া দাওয়ার বন্দোবস্ত দেখলাম বেশ ভালোই। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, সোয়াবিনের তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পাতে সবকিছুই রয়েছে। জমাটিয়া মধ্যাহ্নভোজ সেরে মুকুটমণিপুর ড্যামের চোখ জোড়ানো শোভা দেখতে দেখতে চলে এলাম পরেশনাথ শিব মন্দির। পরেশনাথ শিব মন্দিরের একেবারে টপে চলে এসেছি। এই টপ থেকে ভিউটা দেখুন কি চমৎকার লাগছে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে টপ থেকে ভিউটা। এই কংসাবতী নদী, এই ড্যামের রাস্তা চলে গেছে, সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দির চত্বর।
মকর সংক্রান্তিতে বিশাল বড় মেলা বসে, প্রায় 1,02,000 মতো লোক এখানে হয় এবং এগুলো পুরো ভিড়ে নাকি ঠিক করে। পরেশনাথের মন্দির দেখে চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে টিকিট আছে 10 টাকা করে টিকিট। বলে রাখি একটা কথা, এই প্যাকেজের পার্কিং বলুন বা যে কোনো টিকিট মূল্য বলুন সব কিছু কিন্তু প্যাকেজের আওতায়, সবই কিন্তু এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষ কিন্তু বহন করবেন। যেমন এই টিকিট আমাকে কেটে দিলেন, আমি যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। এই যে শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে, কিরে? হ্যাঁ, খুব খুশি না? হ্যাঁ, বাপরে বাপ, এ তো যা লেজ নাড়ছে পুরো সিঁড়ি ভেঙে ফেলবে। এই হচ্ছে একটা উপরে পার্ক মতো করা আছে, ছোট দোলনা, দেখুন অনেক বাচ্চা দোল খাচ্ছেন এবং এখানে অনেকগুলো বসার জায়গা আছে। আর এই হলো ভিউ পয়েন্ট, দেখুন ওপর থেকে ভিউটা দেখুন, ওপর থেকে ভিউটা দেখুন। এই হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে ভিউটা। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু এই কংসাবতী নদীতে কিন্তু বোটিংও করতে পারেন, এ দেখুন। তবে এইটা কিন্তু সম্পূর্ণ নিজ খরচায়, এইটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। মুকুটমণিপুর ড্যামের গেটটিও দেখে নিলাম। গেটগুলোতে জল ছাড়া থাকায় প্রাণ ভরে উপভোগ করলাম তার সৌন্দর্য। এই মুহূর্তে আমরা চলেছি 12 মাইল জঙ্গলের ভিতর দিয়ে, দুদিকে একদম ডিপ ফরেস্ট, গাঢ় সবুজের সমারোহ, আর তার মধ্য দিয়ে কালো পিচের রাস্তা, ফ্যান্টাস্টিক। এই আমরা ঢুকবো সুতান ফরেস্ট, তাই তো? এই আমরা ঢুকছি সুতান ফরেস্টে। এখানে জঙ্গল আরো ডিপ। এই সুতান ফরেস্টের ভিতর ঢুকতেই একটা গাটা কিরকম ছমছম করে উঠলো। বেশ দুদিকে জঙ্গল, এখানে আরো ঘন, দেখুন একবার, দুদিকে জঙ্গল কিন্তু আরো ঘন, আর কন্টিনিউ একটা ঝিঝি পোকার ডাক। এই হচ্ছে সুতান ইকো পার্ক। ফেন্সিং দেওয়া আছে দেখুন, যাতে বন্য কোনো প্রাণী ভিতরে না প্রবেশ করতে পারে। এই সুতান ইকো পার্কে অ্যাকচুয়ালি সেই অর্থে কিছুই নেই, কিন্তু দেখুন একটা মারাত্মক পরিমাণে একটা নীরবতা বিরাজ করছে। আর শুধু তাই নয়, এই আমার পিছনে যে বাড়িটা দেখছেন, এটা একটা পুলিশ ক্যাম্প ছিল। মাওবাদীর সেই সময় মাওবাদীরা এই বাড়িটা উড়িয়ে দেওয়ার পর থেকে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এত ডিপ ফরেস্ট, এত ঘন জঙ্গলের মধ্যে একটা মানুষের চিহ্ন মাত্র নেই, কিন্তু ঠিক এই রকম জায়গাতেও কিন্তু জনবসতি গড়ে উঠেছে। হোক ছোট গ্রাম, কিন্তু তবুও এরকম ছোট ছোট অনেকগুলি গ্রাম দেখতে পেলাম। যেমন দেখুন, একটু আগে দেখলাম খাতাম গ্রাম, এটা যেমন লেথরা গ্রাম। এই হলো তালবেরিয়া লেক। এখানে প্রচুর বাস আছে, ট্যুরিস্ট বাস। এ দেখুন বাস এসেছিল, এখানে পিকনিক টিকনিক করে তারপর আবার ফিরে যায় সন্ধ্যের টাইমে। ওই দেখুন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই যে বোটগুলো দাঁড় করানো আছে, এই যে দাদা দাঁড়িয়ে আছেন, দেখি একটু ওনাকে জিজ্ঞেস করে। দাদা কত বলেন বোটিংয়ের রেট? দাদা কত বোটিং? 10 জনের উপরে গেলে 50 টাকা, আর 10 জনের নিচে হলে পার হেড 100 টাকা। ও, দাদা বলছেন যে যদি একটা নৌকোয় 10 জনের ওপর হয় তাহলে পার হেড 50 টাকা করে, আর যদি একটা নৌকোয় 4-5 জন হয় তাহলে পার হেড 100 টাকা। এই যে নৌকোগুলো দাঁড় করানো আছে, এখানে নৌকো আছে আর আমি চাপবো না সেটা বললে কি হয়? দেখুন অলরেডি অনেকজনকে জোগাড় করে ফেলেছি। এ দেখুন অনেকে একসঙ্গে মিলে নৌকোয় চাপবো। সন্ধ্যার ঠিক আগেই এইরকম একটি নৌকো ভ্রমণ খুব সহজেই যেন মনকে নাড়া দিয়ে গেল। প্রকৃতির প্রেমে মন্ত্রমুগ্ধ হয়ে গুনগুনিয়ে উঠলাম। আমি হৃদয়ের কথা
বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। হোমস্টেতে ফিরে ব্যবস্থা ছিল শাল চিকেনের। বলে রাখি, এই শাল চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। প্রতি কেজিতে সময় অনুযায়ী 700 থেকে 900 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ করা হয়। এই দিন ডিনারে ছিল রুটি, আলু ভাজা, ডাল, ডিমের তরকারি আর মিষ্টি। গুড মর্নিং ফ্রম পাঁচপাহাড়ি। ঘুরে দেখবো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ঘুরছি। ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই চত্বর এর আগে অনেকবার ঘুরেছি, কিন্তু এত নতুন নতুন অফবিট জায়গা এরা দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কালকে অনেকগুলো জায়গা দেখলাম, আপনাদেরকে দেখালাম, আজকেও দেখাবো। আজকে অনেকগুলো অফবিট জায়গা আছে। তা আপাতত ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আটার লুচি, একদম গরম গরম আটার লুচি, তার সঙ্গে আলু মটরের তরকারি আর একটা রসগোল্লা। ব্রেকফাস্ট কমপ্লিট। সুকুমার দা এসে গেছে। আজকে কোথায় নিয়ে যাচ্ছ সুকুমার দা? আর এই বেরোবো এবারে বেলপাহাড়ি কাকড়াঝোড় সাইড সিনের উদ্দেশ্যে। তার আগে পারলে চলুন আপনাদেরকে একবার ছেঁদাপাড়া দেখিয়ে নেবো। আচ্ছা, ক্ষুদিরাম বসুর গুপ্ত। ঠিক আছে, আজকে তাহলে আমরা যাচ্ছি বেলপাহাড়ি এবং কাঁকড়াঝোড় অরণ্য সুন্দরী, এবং তার আগে ছানাপাড়া দেখাচ্ছি। চলো। ইতিহাসে আগ্রহী মানুষদের কাছে বেশ পরিচিত একটি স্থান হলো এই ছ্যান্দা পাথর। প্রচলিত আছে 1908 সাল নাগাদ শাল, পলাশ আর মহুয়ার জঙ্গলে ঘেরা এই ছ্যান্দা পাথরের জঙ্গলেই স্বয়ং ক্ষুদিরাম বসু বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জঙ্গলের কোনো এক পাহাড়ি গুহায় তিনি যে কেবল গা ঢাকা দিয়েছিলেন তাই নয়, সেই গুহার ভিতরে বসেই তিনি বোমা বাঁধতেন এবং গোপন বৈপ্লবিক কাজকর্ম করতেন। এটা কি চপের দোকান দাদা? চপ। এ দেখুন, যেতে যেতে একটা চপের দোকান পেলাম, একদম মাটির দাওয়ায় বসে গ্রামের মধ্যে ভাজা হচ্ছে চপ, একদম লোহার কড়াইয়ে। দেখুন এইগুলো কি দাদা? চপ, আলুর চপ। এগুলো আলুর চপ। এই নিচে এইগুলো কি? এগুলো চায়ের সাথে নোনতা। নোনতা মানে কি বলেন আপনারা? কি এটা বলছিলেন? আমরা এটাকে সেও বলি। সেও? ও, এটাকে বলা হয় সেও। গরম গরম বেশ ভালো লাগছে। এটা কিন্তু বেসন আর কি আছে এর মধ্যে? বেসন আর নুন, আর কিছু নাই। বেসন আর নুন। এরপরে মুখরোচক করে তুলতে গেলে আপনার ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এইসব, হ্যাঁ, স্যালাডের মতো করে আর দিয়ে দেওয়া হবে। ও, মানে এটা অনেকে আমাদের এই যে গ্রামীণ মহিলা মদ, হ্যাঁ, এইসব। ও, যারা মহুয়া পহুয়া খান আর কি, যারা গ্রামের মহুয়া খান তারা কিন্তু এরকম এইটা দিয়ে খান। এবং এটাকে মুখরোচক করার জন্য এটার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এসব দিয়ে দেওয়া হয়, যার ফলে এগুলো আরো বেশি মুখরোচক হয়ে ওঠে। যা খুব ভালো লাগলো। আচ্ছা, আলুর চপ কত করে আপনাদের এখানে? 5 টাকা। 5 টাকা করে। দেখুন, 5 টাকা করে বেশ বড় বড় সাইজের আলুর চপ। হ্যাঁ, দেখুন। আর এইগুলো কত করে দাম? এইগুলো 18 টাকা শ, ওজনে বিক্রি, মানে 180 টাকা কিলো। প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে চলার যে কি আনন্দ, সত্যি সেটা বলে বোঝানো মুশকিল। এখন চলেছি কাঁকড়াঝোড় ফরেস্টের ভেতর দিয়ে, বেশ ডিপ ফরেস্ট এটাও। আর এখান থেকে দূরে লাকাইসিনি পাহাড়টা দেখা যাচ্ছে। লাকাইসিনি পাহাড়টা জানি না, ক্যামেরায় দেখুন আপনারা কতটা বুঝতে পারেন, দেখা যাচ্ছে কিনা। 1974 সালের একটি ব্যাপক হিট বাংলা ছবি হচ্ছে চার মূর্তি, আমার ভীষণ প্রিয়। সেই ছবির শুটিং কিন্তু এইখানে হয়েছিল, এবং তার যে পোস্টার সমস্ত কিছু এখানে লাগানো আছে দেখুন। এবং এই চত্বরে পুরো শুটিংটা হয়েছিল। আমি শুধু একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা আসছি, এখনই আমাদের কাছে আশ্চর্যের বিষয়। সেই সময় এইখানের অবস্থা নিশ্চয়ই এরকম ছিল না। কীরকম থাকতে পারে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই অবস্থায় এখানে ক্যামেরা নিয়ে এসে, ইউনিট নিয়ে এসে শুটিং করা, এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যের বিষয়। এরপর চলে এলাম ভৈরব থান। অত্যন্ত নির্জন নিরিবিলি একটা স্পট। পাহাড়ের কোলে রয়েছে
বহু প্রাচীন ভগ্নদশা একটি মন্দির। মন্দিরের ঠিক পাশেই ভৈরব থান, আর বর্তমানে এর মধ্যেই রয়েছে মহাদেবের বিগ্রহ। অদূরেই রয়েছে প্রকৃতি দ্বারা সৃষ্ট গাছ পাথরের এক অপূর্ব সংমিশ্রণ, যা খুব সহজেই আপনার মন কেড়ে নেবে। চলে এলাম ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুম বেসিক্যালি গ্রামটার নাম, এবং এখানে যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হুদহুদি ঝর্ণা, ঢাঙ্গি কুসুম হুদহুদি। ও তার আগে বলে দিই, এইখানে দেখুন এই পাথর দিয়ে এখানকার যে শিল্পীরা, এনারা হচ্ছেন শিল্পী, এই পাথর দিয়ে কিন্তু এই বিভিন্ন রকম জিনিসপত্র এনারা নিজে হাতে বানিয়েছেন। এটা হচ্ছে পাথরের, দেখুন কাঁসি যেমন হয় খানিকটা, এ দেখুন কাঁসি, পাথরের কাঁসি এরকম কত সুন্দর, দেখুন বেশ ওয়েটি আছে, এবং এনারাই এগুলো বানান। আচ্ছা দাদা, আপনারা কি বাড়িতেই বানান? বাড়িতে বানানো হয়, জঙ্গল থেকে প্রথমে আনতে হয়, 300-500 ফুট নিচের থেকে পাথরটা তুলতে হয়। আচ্ছা, আবার উঠিয়ে কাটিং করা হয় সাইজ অনুসারে, কাটিং করে রাফ ব্যবহার করা হয়, তারপর বাড়িতে আবার ওটাকে ফিনিশিং করা হয়। মানে এইসব পাথর কোথা থেকে পান? মানে আপনাদের জঙ্গল থেকে, সব এলাকার জঙ্গল থেকেই পাথরগুলো 50 ফুট নিচের গত্র থেকে ওঠাতে হয়। আচ্ছা, দেয়ালের মতো আমার এগুলো কিরকম দাম আছে দাদা? এগুলো দাম আছে 180 টাকা। 180 টাকা পিস? এগুলো 180 টাকা পিস। এগুলো হচ্ছে ধূপদানি, এগুলো কিরকম দাম? ওগুলো 60 টাকা দাম। বাহ, কি সুন্দর, দেখুন ধূপদানিগুলো 60 টাকা করে পিস। এই পাথরের যে শিল্পীদের যে দোকান দেখলাম, তার পাশেই হচ্ছে একটা চায়ের দোকান আছে। এখানে নতুন এক রকমের চা ওনারা বললেন যে খেয়ে দেখতে, এটা টেস্ট করতে। খরগুজ পাতা, এই যে আমার হাতে খরগুজ পাতা, এই খরগুজ পাতার চা, তাই তো? হ্যাঁ, এর মধ্যে চা পাতাও থাকে? হ্যাঁ, চা পাতাও থাকে, আবার এই খরগুজ পাতাও, গোলমরিচও থাকে। আচ্ছা আচ্ছা, আর কি থাকে? গোলমরিচ আর বেট লবণ, আচ্ছা, আর লেবু, লেবুর জল। আর খরগুজ পাতাটাকে কি এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছেন? টুকরো করে এরকম ফেলে দেওয়া। আচ্ছা আচ্ছা, দেখি খেতে কিরকম। একটা সেন্ট আছে, দারুণ দারুণ একটা সেন্ট। এটা সেন্টটা কিসের? হ্যাঁ, দারুণ তো সেন্টটা, এই তো আহা দারুণ কিন্তু সেন্টটা। চা খাওয়া শেষ, এইবার হুদহুদি ঝর্ণা দেখার পালা। এখানে অনেকগুলো দোকান দেখলাম খালি, পাথরের জিনিসপত্র নিয়ে ওনারা বসেননি। ওনাদের জিজ্ঞেস করলাম, বললেন যে এই সময়টা মেনলি ধান কাটার সময়, যার ফলে ওনারা ধান কাটা এবং ওই দিকে বিজি আছেন। এবং শুক্র, শনি, রবি এই 3 দিন যেহেতু পর্যটক এখানে বেশি হয় আনাগোনা, তাই এই 3 দিন মেনলি সবাই বসেন। বাকি সময়গুলো কিন্তু এখন অল্প অল্প লোক বসছেন। আবার ধান কাটার সিজনটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার প্রত্যেকে বসবেন। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম গ্রামের হুদহুদি ঝর্ণা। গাড়ি থেকে নেমে এখানে আসার যে রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব। অনেকটা ট্রেক করে আসার পর এই ঝর্ণা। এইবার আমরা দেখব খাদান টুংরি বা রঙিন পাহাড়। এই যে রাস্তা, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা ঢুকে গেছে। একদম বলেছি না অফবিট জায়গা দেখাবো। এই যে কাঁচা রাস্তা ঢুকে গেছে, এই রোড ধরে হেঁটে হেঁটে যেতে হবে। গাড়ি থেকে নেমে এই কাঁচা রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা পুরো কাঁচা, দেখুন, আর গভীর জঙ্গল, কেউ কোথাও নেই। আমরা এই মাত্র কটা লোক এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। দারুণ একটা ফিলিংস। দেখুন রাস্তাটা, যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ, বেশ একটা গা ছমছমে পরিবেশ। ওইখানে একটা জলাশয়ও দেখা যাচ্ছে, তবে জনমানবের কিন্তু চিহ্নটুকু নেই। এইরকমভাবে ঘুরে বেরিয়ে একটা রোমাঞ্চের স্বাদ নেওয়া আলাদা মজা আছে, যেটা এই মুহূর্তে আমরা অনুভব করছি। অনেক পর্যটক একদম স্পট পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেন না। দেখুন এই জায়গাটা কীরকম। অ্যাকচুয়ালি রাস্তা তো হচ্ছে এইদিকে, কিন্তু কোনো অংশেই মনে হচ্ছে না এটা রাস্তা। দেখুন চারিদিকে বলুন, এইদিকে বলুন, এইদিকে বলুন, যেদিকেই হোক কোনো দিক দিয়েই কিন্তু রাস্তা আপনি খুঁজে পাবেন না। আমি একটু দেখাই, দেখুন এটা আপনারা খুঁজেই পাবেন না যে কোন দিকে রাস্তা, কোন দিকে রাস্তা বুঝতেই পারবেন না। দেখুন এখানে কোনো অংশেই মনে হবে না যে এটা রাস্তা। এ দেখুন সব দিকেই মনে হচ্ছে রাস্তা, যার ফলে অনেক পর্যটক ঠিকমতো স্পটে গিয়ে পৌঁছতে পারেন না। এইটা যাই হোক, আমার ভাগ্যটা ভালো যে
আমি এই ট্রাভেলসের সঙ্গে এসেছি, এরা একদম পুরো সমস্ত চষা দেখছি জঙ্গলের ভেতর দিয়ে ঠিক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওয়াও, দেখুন সত্যি এটা হচ্ছে ওপর থেকে ভিউ। এই যে আমাদের দাদারা, অন্যান্য দাদারা যাচ্ছেন, জায়গাটার নামছেন, আমরাও নামবো, ওই জায়গাটা যাব। তার আগে বলে দিই, এই দেখুন ওখানে যেমন লাল রঙের দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা আসছে, লাল রঙের দেখা যাচ্ছে, পাশে সাদা আছে, নিচে সাদা আছে, এখানে খয়েরি আছে, এখানে সামনেটা দেখুন এখানে সবুজ মতো আছে, বিভিন্ন রকম কালার আছে, যার ফলে বোধহয় এই জায়গাটার নাম হচ্ছে রঙিন পাহাড়। দেখি যাই আমরা আপাতত ওই নিচেটা যাই। এখানে নামাটা কিন্তু বেশ চাপের, কারণ ছোট ছোট নুড়ি দেখুন, ছোটো ছোটো এই নুড়িগুলো প্রচণ্ড পরিমাণে পা স্লিপ করছে, যার ফলে যখন নামবেন কিন্তু খুব সাবধান। দেখুন প্রচণ্ড কিন্তু পা স্লিপ করছে, একটু পা হরকালেই একদম গড়িয়ে নিচে। দেখুন এসে গেছি নিচে। এই আমরা ওই ওপরে ছিলাম, ওই একজন দাদা উনি নামেননি, উনি ওপরেই দাঁড়িয়ে আছেন, আমরা অটোমেটিক্যালি নিচে চলে এসেছি। এই হচ্ছে দেখুন এই সাদা অংশটা হচ্ছে এটা, দেখুন সাদা, এই জায়গাটা ওপর থেকে সাদা, পুরো সাদা লাগছিল। দেখুন এই ওপর থেকে যেটা দেখছিলাম লাল অংশটা, এই দেখুন এখানে পাথরের কালারটা পুরো কিন্তু লাল, এখানে যে পাথরটা দেখছেন পুরো লাল কালার, চারিদিকটা সাদা, এই মাঝখানে এই হচ্ছে পাথরের কালারটা কিন্তু লাল, এখানে বলুন বা পুরো অংশটাই কিন্তু লাল। আর ওইখানে যে দেখছিলাম ওই যে পাথরের জিনিসপত্রগুলো বানানো হচ্ছে, সেগুলো কিন্তু লাল রঙের যেগুলো দেখছিলাম এরকম পাথর কেটে কেটেই। এ দেখুন যেতে যেতে রাস্তার ধারেই কীরকম ময়ূর বসে আছে, দেখুন একটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন ময়ূরটা বসে আছে, এই দেখুন আমি একটু নামার চেষ্টা করছি, যদি উড়ে যায় জানি না। এই দেখুন ময়ূরটা কিরকম কলের ওপর বসে আছে। এইবার চলে এসেছি এখন ঘাগরা ওয়াটারফলস। এই যে গাড়িটা আসছে ওই রাস্তা দিয়ে গেলে সামনেই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস, কিন্তু তার আগে আমরা লাঞ্চ করে নেব। এই যে লাঞ্চে বসে গেছি, বলে দিই লাঞ্চ যেখানে করতে বসেছি একবার দেখাতে বলবো, চারদিকটা একদম পুরো জঙ্গলে ঘেরা, চারিদিকে পুরো প্রচুর গাছগাছালি, তার মাঝখানে আমরা লাঞ্চ করছি। সুন্দর জায়গাটা, এরকম পরিবেশের মধ্যে লাঞ্চ করাটা কিন্তু ব্যাপক লাগে, যথারীতি খুব ভালো লাগছে। লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, একটা আলু চোখা, সবজি, দেশি চিকেন দেওয়া হয়েছে, আর তার সঙ্গে স্যালাড। এই ঘাগরা ওয়াটারফলসে জল বেশি থাকুক আর নাই থাকুক, শীতকালে এই জায়গাটা কিন্তু প্রচুর পিকনিক হয়। এটা কিন্তু একদম ঘাগরা পিকনিক স্পট বলেও পরিচিত। এই যে ঘাগরা ওয়াটারফলস, এই সামনে, এই আমার সামনে হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। এই যে সামনে যে অঞ্চলটা, এইটা শীতকালে পুরো ভরে যায়। আজকে নভেম্বর মাসের 6 তারিখ, মানে আর কিছুদিন পর থেকে যখন ঠান্ডা পড়বে তখন এখানে জায়গা পাওয়া যাবে না যে কোনখানে আপনি পিকনিক করবেন। এই হচ্ছে খান্দারানী লেক, এটাকে পাখিরালয় বলা হয়, কারণ শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এখানে আসে এবং সেই সময় পর্যটকদের প্রচুর ভিড় হয়। আর এছাড়াও এখানে এই যে পাড়ে যে অংশটা দেখছেন, এই জঙ্গলের ভিতর বলুন বা এই পাড়ে প্রচুর পিকনিক হয়। আর এই দূরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ঠিক এই লেকের ঠিক ওপারে যে জঙ্গলটা, ওই জঙ্গলটার উপর দিয়ে দেখুন একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, সেই দেখুন ওই যে পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়াটা জানি না কতটা আসছে, ওইটা হচ্ছে গাডাসিনী পাহাড়। পুজোর মরশুম শেষ হতেই দিনের সময়সীমাও যেন হ্রাস পেয়েছে, তাই এর মধ্যেই সূর্য প্রায় ডুবুডুবু। এইবার আমরা চলেছি এই খান্দারানী লেক থেকে, এই যে পাহাড়টা দেখলাম গাডাসিনী পাহাড়, ওইটা এর একটা অন্য রুট আছে, মেন রোড, যেটা 6 কিলোমিটার পার করতে হয়, কিন্তু আমরা শর্টে যাচ্ছি, মাত্র 1.5 কিলোমিটার পার করতে হবে। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড রিস্কি, বিকাল 5টার পর এটা টোটালি বন্ধ হয়ে যায়। গাডাসিনী পাহাড়ের কোলে এসে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা প্রায় নেমে এসেছে। ব্যাড লাক, এখানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, এখন অলরেডি বিকাল 5:10 বাজে, কিন্তু দেখুন এখানে লেখা আছে বিকাল 4টের পর পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। একদম বেলপাহাড়ি থানা থেকে টোটালি একদম মানা করে দেওয়া হয়েছে। আজ বেশ ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ডিনার করে নিই। এদিন ডিনারে ছিল রুটি, চিলি চিকেন, পনির দিয়ে মিক্সড সবজি, স্যালাড এবং সস। গুড মর্নিং ফ্রম বাঁশপাহাড়ি। ঘুরে দেখবো, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ঘুরছি।
দুর্দান্তভাবে ঘুরছি, মানে অফবিট জায়গাগুলো প্রচুর দেখছি, মানে যেখানে যাচ্ছি পুরো নারী নক্ষত্র সব দেখা হয়ে যাচ্ছে আর কি। যেমন ধরুন আজকে সাইট সিইংয়ে বেরোবো, তার আগে একটু বেরিয়ে পড়েছি আশেপাশে চত্বরটা দেখতে। যেমন এইটা একটা বিশাল একটা অর্জুন বাগান, প্রচুর এলাকা জুড়ে এই অর্জুন বাগান। এখানে বিভিন্ন রকম দেখুন লাভা চাষ হয়েছে, এই দেখুন লাভা আছে এখানে, এই যে লাভা, এই দেখুন দেখছেন, এই দেখুন পাতার নিচে লাভা, এরকম প্রচুর লাভা আছে এবং এইগুলো পরে গুটি হয়, সেই গুটিও আছে অফিসে রাখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তসর তৈরির যাবতীয় ধাপ দাদা আমাকে দেখিয়ে বোঝাতে রইলেন। গাছে থাকা অবস্থাতেই লাভা গোল গোল গুটি তৈরি করে তার ভিতর প্রবেশ করে যায়। সেই অবস্থায় গুটিগুলো দিয়ে মালা তৈরি করে কিছুদিন রাখার পর সেখান থেকে প্রজাপতি বেরিয়ে এলে গুটিগুলো থেকে রেশম বের করা হয় এবং মেল ফিমেল একটি করে প্রজাপতি পুনরায় ডিম পাড়ার জন্য রেখে দেওয়া হয় মিষ্টির বাক্সের মধ্যে। পরে আবার সেই ডিম বাগানের গাছে রেখে দেওয়া হয়, যা থেকে আবার নতুন লাভা জন্ম নেয়। রিয়েলি দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। মানে রেশম শিল্প প্রাইমারি স্টেজ থেকে কি করে তৈরি হয় সম্পূর্ণটা ওই দাদা বুঝিয়ে দিলেন। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, আর জিনিসটাই প্রথম আমি লাইফে দেখলাম। সকাল সকাল রেশম শিল্প দেখে আবার রুমে চলে এলাম। এরপর ফ্রেশ হব, তারপর ব্রেকফাস্ট করব, লাগেজ নেবো, নিয়ে বেরোবো। সাইট সিইং করতে করতে আমরা স্টেশনে গিয়ে পৌঁছবো। তবে তার আগে এই দুদিন আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এসি রুম নিয়েছি আমি, যার জন্য এসি আছে এবং ডবল বেডরুম। এই মুহূর্তে গেস্ট এখানে না থাকায় এই রুমটা আমাকে প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন এই ওয়াশরুম, হ্যান্ড শাওয়ার থেকে কোমর থেকে জলের কল, শাওয়ার সব কিছুই আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখুন, ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা দেখুন। এই ব্যালকনিটা এখানে আমার দুদিন সাইট সিইং করে আসার পর দুর্দান্তভাবে সময় কেটে গেছে। একটা সামনে ছোট্ট পার্ক মতো করা আছে আর সামনেই রাস্তা। আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে রুটি, বাঁধাকপির একটা সবজি, আলু ভাজা আছে আর ডিমের অমলেট আছে। এরপর লাগেজ নিয়ে একেবারে হোটেল থেকে চেক আউট করে গেলাম আর ছুটে চললাম সবুজ বনানীর মধ্য দিয়ে। আজকে প্রথম চলে এসেছি এই স্পটে, লাকাইসিনি পাহাড়। এই দূরে দেখা যাচ্ছে লাকাইসিনি পাহাড়, সব থেকে উঁচুটা। আর এই লাকাইসিনি পাহাড়ের ঠিক পাশেই হচ্ছে ভ্যালি অফ বাবুই। এই যে দেখছেন পুরো পুরো চারিদিকটা কিন্তু বাবুই যে ঘাস, যেটা দিয়ে ঘর ছাওয়া হয় শুকিয়ে এবং দড়ি তৈরি হয়, সেটার এখানে প্রচুর প্রচুর চাষ হচ্ছে এখানে। ওই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যালি অফ বাবুই। এ দেখুন এই দাদা সব শুকোচ্ছে, শুকোতে দিচ্ছেন কেটে রোদে, এবং শুকানোর পরে কীরকম অবস্থা সেটা ওখানে রাখা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। দার্জিলিংয়ে বা ডুয়ার্সে এই ভ্যালিতে যেমন চা চাষ হচ্ছে, এখানে এক চিটিয়া বাবুই ঘাস ভর্তি। আর যে বলছিলাম লাকাইসিনি পাহাড়, এখানে কিন্তু সময় অনেকটা লাগবে, যার জন্য আর উঠলাম না, দূর থেকে দেখে নিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম দেখুন, এই যে বললাম বাবুই ঘাস দিয়ে ছাওয়া হয়, চাল ছাওয়া হয়, দেখুন চাল ছাওয়া আছে বাবুই ঘাস দিয়ে, এ দেখুন। আর এই যে শুকোনোর পর বাবুই ঘাস দিয়ে শুকোনোর পর দেখুন খানিকটা এরকম। এখন চলেছি আম ঝর্ণার ওপর দিয়ে। বলে রাখি, এখানে আম ঝর্ণা, ময়ূর ঝর্ণা, ঝাঁকি ঝর্ণা ইত্যাদি অনেক জায়গার নাম শুনবেন, কিন্তু কোথাও কোনো ঝর্ণা পাবেন না। এইগুলো শুধুমাত্র জায়গারই নাম। এইবার চলে এলাম বুরুডি লেক। এই বুরুডি লেক এর আগে আমি 4 বার এসেছি, কিন্তু এইবারে একদম সর্বপ্রথম এইরকম দেখতে পাচ্ছি। আপনারাও আশা করি বুঝতে পারবেন কি জিনিস বলছি। দেখুন একবার খালি দেখুন, দেখুন কোথায় জল, দেখুন এই যে ঘাটটা থেকে জাস্ট নামতেই একদম এখান থেকে জল, দেখুন খালি এখান থেকে নেমেই জল। কিন্তু এই যে বোটিং হতো আগে, যে বোটিং হতো সেই বোটিংয়ের ঘর দেখুন, এরকম জলে পুরো ডুবে গেছে। এই ঘরগুলো টিকিট কাউন্টার ছিল বোটিংয়ের, আপনারা দেখেছেন হয়তো আগে। তারপর কতটা হেঁটে গিয়ে তারপর জল ছিল। আমি আগেই বলেছিলাম যে এইখানে প্রচুর অফবিট জায়গার সঙ্গে প্রচুর কমন জায়গাও আছে, কমন প্লেস। যেমন এইটা, এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ফুলডুংরি পাহাড়।
গালুডি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত শাল মহুয়ায় ঘেরা লম্বা ঘাসের গালিচায় আচ্ছাদিত এই ফুলডুঙরি পাহাড়টি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস রচনার সেরা অনুপ্রেরণা। চলে এসেছি গৌরীকুঞ্জ অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু ভিতরে খোলা পাইনি, বন্ধ ছিল। কারণ এখানকার টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত, এবং তারপর আবার খোলে বিকাল 3টা থেকে একদম 5:30 পর্যন্ত। এর মাঝখানের টাইমে এসেছিলাম বলে বন্ধ ছিল, কিন্তু আজকে ভাগ্যটা ভালো, এখন 3:30 পৌনে 4টা বাজে খোলা আছে। এখানে একটা তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা দেখতে পাচ্ছি, একটা মঞ্চ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নোটবাবু একসময় এই আম গাছটি লাগিয়েছিলেন শুধুমাত্র দাদা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার জন্য। সেই গাছটা আজকে নেই, কিন্তু সেই গাছের গুড়ি খানিকটা অংশ অবশিষ্ট আছে এবং সেটাকে বাঁধিয়ে রাখা হয়েছে, এবং সেই সম্পর্কে এখানে লেখাও আছে। এছাড়াও বসত বাটির ভিতরে রয়েছে লেখকের ব্যবহার করা বহু জিনিসপত্র। মোটামুটি এবারের মতো ঘোরা শেষ, একদম স্টেশন চত্বর চলে এসেছি। এসে লাঞ্চে বসে গেছি। এখানে লাঞ্চে আজকে দেওয়া হয়েছে মাটন ছাড়াও আছে ভাত, ডাল, একটা সবজি আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে। এরপর এই লাঞ্চ করে আমরা চলে যাব স্টেশন, এবং সেখান থেকেই আমাদের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। এই 3 দিনে আমি যতটা ঘুরতে পেরেছি সবটাই দেখালাম। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ঘাটশিলার যে কোনো জায়গা যদি আপনারা ঘুরতে চান তাহলে যোগাযোগ করতেই পারেন এই ট্রাভেলসের সঙ্গে। নমস্কার, আমি এই ঘুরে দেখব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার তন্ময় সাধু খান বলছি। দাদার সাথে এতক্ষণ ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার যে সমস্ত অবভিয়াস স্পট বা আপনাদের পরিচিত স্পট দেখলেন, এছাড়াও আমাদের কাছে আরও প্রচুর স্পট আছে, যে সমস্ত স্পটগুলো খুবই কম খরচে আপনাদেরকে আমরা ঘোরাতে পারবো। এবং আমরা যে সমস্ত গাড়ি বা ড্রাইভার প্রোভাইড করি তারা কিন্তু অন্যান্য ড্রাইভারদের মতো শুধু ড্রাইভার নন, এরা অ্যাকচুয়ালি গাইড। আপনাকে খুবই সহজে এবং সুষ্ঠুভাবে গাইড করে সমস্ত স্পট ঘোরাবে এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তাই খুবই কম খরচে সমস্ত স্পট ঘোরার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনারা চান যে আপনারা নিজেরা ঘুরবেন, শুধু গাড়ি দরকার এবং ড্রাইভার বা গাইড দরকার, সেটাও আমরা প্রোভাইড করে থাকি। ফেরার পথে দেখে নিলাম রাতমোহনা। এদিন ছট পুজো থাকায় নদীর ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। সেটাই দেখতে দেখতে ছুটে চললাম স্টেশনের উদ্দেশ্যে।